নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি পড়ে শোনাচ্ছি হে পূর্ণ তব চরণের কাছে, শ্রীমতী নবনীতা দেবসেনের লেখা অসাধারণ এই ভ্রমণ কাহিনীর চতুর্থ পর্ব। সবচেয়ে ভালো পা গাড়ি। জানকী চটিতে এসে বেজায় খিদে। আমাদের ঘোড়াওয়ালা আগেই হাজির। রবীন্দ্র সিং একটা ছোট হোটেলে বসে ডাল রুটি খাচ্ছে দেখে আমরাও সেখানে যাই। চমৎকার ডাল ফ্রাই, নরম রুটি আর গরম আলুর ঝোল এবং চা। আহ, দারুণ! খেতে খেতে রঞ্জন বলল তার এবার বাহন চাই। জুতো পরে পায়ের একটা লম্বা নখ ওর একটা আঙুলে ঢুকে গেছে, ভীষণ ব্যথা করছে। ঘোড়া জুটল জানকী চটি থেকে। খচ্চর না, ঘোড়ায়, গোটা ৩০ টাকাতে। খচ্চর থেকে নামলেই আরাম। পথে একবার চা খেতে থেমেছি। চা নয়, নামাই উদ্দেশ্য। জায়গাটির কোনো নাম নেই, চটি নয়, পথযাত্রীদের জন্য চা পকৌড়ার দোকান। কিছু গাছপালা, পাথর টাথর আছে। বড় পাথর খুঁজে যেখানেই বসতে চেষ্টা করি, কুন্দন সিং হাঁ হাঁ করে বলে ওঠে, বসো না বসো না, ওখানে ঘোড়ার পিসাব আছে। তুচ্ছায়, ঘোড়াদের কি মন্দ স্বভাব রে বাবা। শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। হঠাৎ দেখি সেই গেঁজেল সাধুটি এবার নামছেন। যথারীতি কলকে হাতে বসে আছেন। আমি দৌড়ে কাছে যাই। साधु जी, आप कहाँ से आए हैं? मालूम नहीं। किधर जाएंगे आप? मालूम नहीं। মিষ্টি করে হাসলেন। কলকেতে মুখ দিয়ে চোখ বুঝে ফেললেন। আর একজন সাধু চা খাচ্ছেন। साधु जी, आप कहाँ से आए हैं? मद्रास से। किधर जाना है? गंगोत्री धाम। आप किधर ठहरते हैं? हाथ उल्टे হাসলেন। হাতে বালতি আর পুঁটলি। আজকাল সাধুদের সাজ বদল হয়েছে। ধাতুর তৈরি কমণ্ডলু দেখা গেল না একটাও। দুজনের হাতে লাউয়ের অবশ্য কমণ্ডলু আছে। একজন কোকড়াচুল স্মার্ট গেরুয়াধারী সাধুকে মাঝে মাঝেই দেখছি লাঠি হাতে লাফিয়ে লাফিয়ে আমাদের পেরিয়ে যাচ্ছেন। এবারেও দেখি তিনি নেমেছেন। গায়ে নীল প্লাস্টিকের রেনকোট, সঙ্গে অনুরূপ রেনকোট শোভিত চেলা। চেঁচালুম, সাধুজি, আপ কাহা সে আতে হ্যাঁ? দেওঘর থেকে, বলে এক লাফে অদৃশ্য হয়ে গেলেন। মোটেই এতক্ষণ টের পায়নি তিনি বাঙালি। গৈরিক আর জটাজুটের মধ্যে কে যে মাদ্রাজি, কে বিহারি, কে বাঙালি বোঝার কোনো উপায় নেই। ভাষাও সবারই ভাঙা হিন্দি। সাধুরা অবশ্যই একদম বাইরে এক, আর একদম ভিতরে এক। মাঝখানে নানান ভেদ বিভেদ। মঠ মন্দিরের বড্ড ক্ষমতার লোভ, কাড়াকাড়ি, দলাদলি। দেখেছি তো। ভগবান নিশ্চয়ই শতহস্ত দূরে থাকেন যাবতীয় ধর্মের মঠ মন্দির থেকে, কিন্তু উত্তরাখণ্ডের এই শীতের মধ্যে ঘাম ছোটানো রাস্তায় সাধুদের বিষয়ে অভিজ্ঞতা একেবারে আলাদা। এখনো পর্যন্ত কেউ ভিক্ষে যায়নি। শতচ্ছিন্ন বস্ত্রে যাত্রীরা উঠছেন, প্রায় বস্ত্রহীন সাধুরা উঠছেন। কারুর কিছুই চাইবার নেই, মানুষের কাছে হাত পাতবার নেই। অন্যান্য তীর্থের চেয়ে অনেক আলাদা। সায়নচটিতে যে পাণ্ডাকে দেখলুম তার ছেলে যমুনোত্রীতে মন্দিরে হয়তো পুজো দেন, কিন্তু পাণ্ডার অত্যাচার নেই। নিজে তো পিকো গিয়ে পূজারীর হাতে পুজো দিয়ে মিস্টার মুখার্জির নামে সংকল্প করে এলো। এক মুঠো ফুট কড়াই ভাজা ন্যাকড়ায় বেঁধে প্রসাদ দিয়ে বাকি সব কিছু নিয়ে নিচ্ছে মন্দির। বুঝলাম রিসাইক্লিং হয়ে আবার দোকানেই ফিরবে। যেটুকু মন্দিরের সঙ্গে যোগ সেটুকুতেই আছে অসাধুতা, ব্যবসা বাণিজ্য, ধর্মীয় আচার। আশ্চর্য। নকর হ্যাঁ, ভোগ লাগা বেটা নেহি। সারা পথ এত যত্ন করছিল কুন্দন সিং রবীন্দ্র সিংকে। পিকো জিজ্ঞাসা করলে, তোমার বাবা? রবীন্দ্র সিং ঘেন্নার সঙ্গে বলল, ও বাবা কেন হবে, ওকে আমি চিনিই না। নকর হ্যাঁ। কুন্দন সিং তখন বলছে রবীন্দ্র সিং কখনো যমুনাত্রী যায়নি, তাই ভাবলাম নাহা কর লায়েঙ্গে। এই প্রথম ট্রিপ, বাচ্চা ছেলে, ঘোড়া সামলাতে পারবে কিনা কে জানে, তাই ওকে জমনির সঙ্গে দিচ্ছি। জমনির কোনো ঘোড়াওয়ালা দরকার হয় না,
মোহনের বয়স অল্প, ওর সঙ্গে আমি আছি, এতে আমিও খুশি। কেননা মোহনের পিঠেই আমার মোহিনীটি বসে আছেন। রবীন্দ্র সিং রঞ্জনের সেই গুরু মহারাজের ভাইপো। ওদের নানা ধরনের ব্যবসা আছে, হোটেল আছে, কাঠের গুদাম আছে, ঘোড়া খচ্চর আছে, আর আছে অহংকার। রবীন্দ্র ক্লাস 7-এ পড়ে। কুন্দন সিং স্পষ্টতই তার খচ্চর শাস্ত্রের গুরু। পদে পদে শেখাচ্ছে কখন লাগাম আলগা করবে, কখন কষে ধরবে, কখন ডাইনে ছুটতে হয়, কখন বায়ে, কখন জানোয়ারকে জল খেতে দেবে, কখন দেবে না। অথচ রবীন্দ্র সিংয়ের কাছে তার পরিচয় নকর। হ্যাঁ, একটি মানুষকে হঠাৎ সামনে দেখে ভয়ানক অবাক হয়ে গেলাম। একটু আগেই কুন্দন সিং এক খচ্চরওয়ালাকে বকেছে পিঠে বেশি মাল চাপিয়ে উঠছে বলে। जानवर को मार डालेगा का, जरा सा दिल लगाकर देखा तो उसका कितना तकलीफ हो रहा। এই মানুষটি পিঠে তার 4 গুণ বেশি মাল চাপিয়েছে। সে বেঁকে আধখানা দয়ের মতো হয়ে হাঁটছে। এত মালপত্র একজন কুলির নেওয়া উচিতই হয়নি। 3 জন কুলির মাল। মানুষের এত অপমান, যেন কৃতদাসদের যুগের নকল দৃশ্য দেখছি। এ আমার সহ্য হয় না। রঞ্জনের ঘোড়া খচ্চরগুলো ঢিমে তেতালায় খুঁড়িয়ে গড়িয়ে পেছনে পেছনে আসছে। আমাদের খচ্চরগুলি ঘরে ফেরার উল্লাসে দ্রুত পায়ে পথ অতিক্রম করছে। হনুমানচটি থেকে আরো 4 কিলোমিটার ওদের বাড়ি। কুলিটা অত বেশি মাল বইছে, কত বেশি টাকা পাবে ও কুন্দন সিং? কত আর পাবে? এই 250-র মতন। ভালোই পাবে মনে হচ্ছে ওই পাহাড় প্রমাণ মাল দেখে। ঠিকসা খানা ভি নেহি খাতা, এক রোজ মার যায়গা সালা বুদ্ধু। ওর পুরো চেহারাটাই বলছে নকর হ্যাঁ। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। আমরা যখন নেমে এলুম দেখি একটি রোগা সাধু উঠছেন। তখন তার চোখের দৃষ্টির তীব্রতা মনে থাকার মতো। একটি মাত্র পা, 2 হাতে একটি দীর্ঘ লাঠি ধরে লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছেন অনায়াসে। কোথা থেকে আসছে এই শক্তি? 2 পায়ে এবং 6 পায়েও যে আহরণ কঠোর কৃচ্ছ, এর চলার ধরনে তা মনেই হচ্ছে না। আমি আর পিকলো দুজনেই কিছুক্ষণ কথা বলতে পারলুম না আর। হনুমান গঙ্গার কাছেই হনুমান মন্দির। তাঁবু পেতে কিছু সন্ন্যাসী বসে আছেন ধুনি জেলে। খচ্চর থামিয়ে মুখে চিনি প্রসাদ ধরে দিলেন। আগে খচ্চরকে খাওয়াচ্ছেন। আ বেটা, বহুত পরেশানি হুয়া তুঝকো। তারপর সওয়ারকে। তারপর থালাটি পাতছেন। যমুনোত্রী যাত্রায় এই প্রথম থালা। মন্দির নির্মাণের চাঁদা। পুণ্যার্জন করে ফেরার পথে এদের কেউ বিমুখ করতে পারছে না। শেষে ওই কার্পণ্যের জন্য না পুণ্যের খুঁত পড়ে যায়। যখন আমরা বরকোটে পৌঁছলুম, নড়তে চড়তে কষ্ট হচ্ছে। হনুমানচটিতে আর না থেমে সোজা বরকোট। সেই বাঙালি ছেলে দুটি বলেছিল 15 টাকাতে ডাবল বেডওয়ালা আর 5 টাকাতে গরম গরম মাংস ভাত পাওয়া যায় বরকোটে। সূর্যাস্তে উদ্ভাসিত শান্ত সুশ্রী বরকোটে পৌঁছে দেখি টুরিস্ট লজটি বন্ধ, স্ট্রাইক চলছে। ওদেরই একজন সঙ্গে এসে একটি হোটেল দেখিয়ে দিল। গাড়ি থামলেই পিকো খুব খুশি। যতক্ষণ গাড়ি চলে পিকোর মেজাজও ক্রমশ পর্বত শৃঙ্গে আরোহণ করে। যতই গাগুলোয় মাথাও তত গরম হয়। ঝর্ণায় ঝর্ণায় তোয়ালে ভিজিয়ে তার মাথা ঠান্ডা করতে করতে ভয়ে ভয়ে যাওয়া হচ্ছে। যমুনোত্রী থেকে বরকোট আসার পথে স্নো ভিউ যতবারই দেখি অমনি ওই দেখ করে আমি চেঁচিয়ে উঠি। পিকো বিরক্ত হয়ে বলে, আমাকে নিজে নিজে দেখতে দাও তো, অত চেঁচামেচি করার কি আছে? স্বভাবই যে আমার আহ্লাদে চেঁচামেচি করা, কিছু থাক বা না থাক, আমার বাবার মতন। বরকটের হোটেলটা মন্দ নয়। দোতলায় জোড়া খাটওয়ালা ঘর। একটা নেয়ারের খাটিয়া দিয়ে দিল রঞ্জনের জন্যে। 20 টাকা সব মিলিয়ে। স্নানের গরম জল নিলে বালতি প্রতি 2 টাকা। 3টি লেপ দিয়ে দিল 2 টাকা করে। চা একটু দামি, 60 পয়সা। যমুনোত্রীতে 70। জানলা আছে পরপর 3টে। খুলে দেখি হিমালয়ের ছায়ামূর্তি চাঁদের আলোতে স্থির হয়ে আছে। জানলা বন্ধ করতে ইচ্ছে করছে না। বরকোটে খুব বেশি ঠান্ডা নেই, মশারিও অবশ্য নেই। তবে মাছির উপদ্রবটাই দেখা গেল উত্তরাখণ্ডে বেশি। মশা নেই তেমন। ঝুপ করে বাতি নিভে গেল। অমনি চেঁচাই, রঞ্জন, ভালো করে মোমবাতি নিয়ে ঘুরে টুরে দেখে নে বাবা, আমার ট্যারেন্টুলা মাকড়সা আছে কি না।
ট্যারেন্টুলা কেবল আফ্রিকায় হয় মা, এখানে কেমন করে আসবে? কিন্তু এসেছিল তো, হনুমান চটিতে আসেনি কি? সেটা ট্যারেন্টুলা কে বললে? যা হোক, একটা নাম দিতে হবে তো। ঘরে পোকামাকড় ছিল না। বিজলিও মিনিট 15-র মধ্যে ফিরে এলো। হোটেলের নিচেই খাবার দোকানে ডাল ফ্রাই, মাংস, দই, রুটি খেতে 3 জনের 20 টাকা লাগলো, এবং চা। খচ্চর পিকোকে একটুও কাহিল করতে পারেনি, কিন্তু রঞ্জনের আর আমার সারা গায়ে ব্যথা। রঞ্জন বেরুলো অমৃতাঞ্জনের সন্ধানে। পিকোকেও বললুম, ঘুরে আয় ফাঁকা হাওয়ায়। আমার তো নড়ার শক্তি নেই। ওরা এসে বলল, দোকানে অমৃতাঞ্জন তো আছেই, ক্যাসেট টেপও আছে। লতা, হেমন্ত, মেহেদি হাসান, গুলাম আলী। আর যাব না, আর যাব না যমুনায় জল আনিতে। শুধু যমুনা কেন, অশ্বপৃষ্ঠে কোথাও আর যাব না। কেদারনাথ আউট হয়ে গেলেন। ওই 14 কিলোমিটার হেঁটে ওঠা আমার সাধ্য নয়। ডান্ডি চড়তে রুচিতে বাঁধে, কাণ্ডির প্রশ্ন নেই। অতএব কেদার হলো না। কৃচ্ছ সাধন না করলে তীর্থ ভ্রমণ হয় না। তা কৃচ্ছ দিয়েই তো শুরু হলো যাত্রা। 4 ধাম হলো না, 3 ধাম। সাহেবরা এত আরামের ব্যবস্থা করে রাখে যে আরামে ডুবে বসে ঈশ্বরের মাহাত্ম্য নিয়ে মুগ্ধ হবার সুযোগ হয়। হয়তো ওরা খোলসটার আরামের ব্যবস্থা করে বলেই আত্মার দিকে আপনি নজর গিয়ে পড়ে। আমরা খোলসের কথা না ভেবে শুধু আত্মার কথাই ভাবছি। ফলে খোলস বলে, আমাকে দেখ বলে সবটা মন টেনে নেয়, আধ্যাত্মর দিকে আর যেতেই দেয় না। মেটেরিয়াল কমফোর্টস মোটেই ইমমেটেরিয়াল নয়। প্রাথমিক পরিচয়ে শরীরধারী জীব তো আমরা। ব্রহ্মখাল, ধরাসু, ড্রিন্ডা। বরকটে ভোরবেলা মোরগের ডাকে ঘুম ভাঙল। ঘরে বসেই পর্বতের সূর্যোদয় প্রত্যক্ষ করলাম। যতবার দেখার সৌভাগ্য হয় ততবারই ধন্য বোধ হয়। হোটেলে একজন পাঁড়েজি আছেন। খাটিয়া থেকে বেডটি পর্যন্ত তিনিই সাপ্লাই করেন। গরম জল এলো। অন্ধকূপ বাথরুমে স্নান সেরে ফের গরম ভাত, মাংস, ভেন্ডিকা সবজি, ডাল ফ্রাই, দই খেয়ে রওনা হয়ে পড়ি। বরকট থেকে প্রচুর ঝাউবনের মধ্যে দিয়ে পথ। আর একটু পেরিয়ে অপূর্ব স্নো রেঞ্জ দেখা যায় বেশ অনেকক্ষণ। বরকট থেকে প্রায় ব্রহ্মখাল পর্যন্ত এই ঝাউবন ঘেরা পথ। মাঝে মাঝে আশ্চর্য সুন্দর ঝর্ণা। সারাটা পথ রাস্তায় শুধু সাধুদের হাঁটতে দেখেছি। হিমালয় সত্যি সাধু সন্ন্যাসীর স্থান। মোটরের রাস্তা বেয়ে সামনেই একা একা যাঁরা হাঁটছেন তাদের বগলে একটুখানি কম্বলের পুঁটলি, হাতে একটি ঝুলন্ত জলপাত্র, লোটা কম্বল। কমণ্ডলুকে রিপ্লেস করেছে অ্যালুমিনিয়ামের হাড়া। তোমরা সাধুরাই আমাদের পথসঙ্গী, যদিও আমরা তোমাদের পথসঙ্গী নই। যদিও তোমরা আমাদের দিকে ঘেন্না করেও ফিরে তাকাও না। জানি এই নীল পর্দাওয়ালা সাদা গাড়ির সঙ্গে মিলিটারি ট্রাক আর ঝরঝরের বাসের কোনো প্রভেদ নেই। তোমাদের কাছে সবই এক, সবই এহ বাহ্য। তবু তোমরা জানো না, এই যে ঝাউবন, এই যে ঝর্ণা, তোমরাই এদের আলাদা করেছ, জ্যোতির্ময় করেছ। এই তোমাদের গৈরিকে ছোঁয়া লেগেই এইসব গ্লেসিয়ার আল্পসের আর আন্দেজের ধপধপে গ্লেসিয়ারের চেয়ে অনেক বেশি শুভ্র। আমার চোখের বাইরেই শুধু থেকো না, এসো, ভেতরে এসো। এই গাড়ি, এই আরাম, এই পর্দা, এ আমার নয়, এ আমার গায়ে ফুটছে। তোমরা জানো না, তোমরা জানো না। আমারও আছে তোমাদেরই মতো লোটা কম্বল, আছে জটাজুট। পূর্বাশ্রমের পরিচয় বিসর্জন দিয়ে আমিও এখন নতুন জন্মে। কেবল একটু সময়ের অপেক্ষা, দেখা হবে একদিন, সমানে সমানে দেখা হবে। এমনই মেঘের আলো ছায়া ভরা ঝাউবনের পথে, এমনই ঝর্ণার ধারে দেখা হবে। এ তো তারই প্রস্তুতি। সবাই তো লালা বাবুর মতো ডাক শুনতে পায় না, আর কেউ কেউ ডাকাডাকি শুনেও কানে হাত চাপা দিয়ে থাকে। একটা প্রচণ্ড ঝর্ণায় বাচ্চা পাহাড়ি ছেলেরা স্নান করছে। হঠাৎ দেখি
ঝর্ণা বেয়ে পাথরে পা রেখে রেখে ওপরের দিকে উঠে যাচ্ছেন এক সন্ন্যাসী, হাতে জলপাত্র, শুদ্ধতার আশায়। এই ঝর্ণা বেয়ে ওঠাই আমাদের একমাত্র উপায়, উৎসের সন্ধানে ওঠা। ঝাউবনের ছায়ায় মাটিতে পথের ধারে চিত হয়ে শুয়ে আছে সুখী গেজেলরা, চোখ উদাস। গাড়িতে, গাছে, মেঘে উড়ে বসছে কি বসছে না। উত্তরাখণ্ডে এসে ইস্ট ইউরোপ আর রুশ দেশের সঙ্গে একটা বড় মিল চোখে পড়ল। দেওয়ালগুলি ফাঁকা, কোথাও কোনো বিজ্ঞাপন নেই, একমাত্র সরকারি 2 या 3 বিজ্ঞাপন ছাড়া। এইখানে অবশ্য মালুম হয় স্থানটির মাহাত্ম্য। ও দেশে 10 ছেলের মা সোনার মেডেল পায়। একটু ভুল ছিল, হাতে লেখা একটা বিজ্ঞাপন ছিল বটে একটা। প্রত্যেক গ্রামেই কোনো না কোনো দেয়ালে হয় পুরন বিড়ি নয়তো পাবনা বিড়ির বিজ্ঞাপন। হঠাৎ ডুন্ডা গ্রামে দেখি জেন্টলম্যানস টেলারিং শপের কাছে বসে পায়ে সেলাই কল চালাতে চালাতে ট্রানজিস্টর শুনছে একটি ছেলে। দেয়ালে মস্ত বড় অমিতাভ বচ্চন গোমরা মুখে চেয়ে আছেন। এই প্রথম ট্রানজিস্টার, বোম্বাই চিত্র। সেলাম ডুন্ডা। ধারাসুর কাছ থেকেই নদী পাথরে পাথরে ধপ ধবে সাদা, ফুটন্ত দুধের মতো উথলচ্ছে। বাবা মার সঙ্গে যখন ইন্টারলোকেন গিয়েছিলুম, ট্রেনের ধারে ধারে ঠিক এমনই দুধ সাদা ঝর্ণা নদী ছুটছিল। আমার সঙ্গে মনে মনে তার সখিত্ব হয়ে গিয়েছিল। এক সময়ে ইন্টারলাকেন এসে গেল। ট্রেন থেকে আমি নেমে এলুম। উন্মত্ত নদী ছুটেই চলল। বুকের মধ্যে মন কেমন করা নিয়ে চললুম। হোটেলে পৌঁছে ঘরের জানলা খুলেই কি দেখি, আমার জানলার নিচে দিয়েই হাসতে হাসতে ছুটে যাচ্ছে আমারই সেই প্রিয় সখী ফুটন্ত দুধের নদীটি। এতটা আনন্দ জীবনে কবার হয়। হঠাৎ সাদা নদী দেখে সেই কথা মনে পড়ে গেল। 36 বেরিয়ে পড়লুম ভগবানের নাম করে। উত্তরকাশী নামটা আমাকে চিরকাল টেনেছে। উত্তরকাশী, গুপ্তকাশী, যোশীমঠ নামগুলোই যেন গৈরিক অক্ষরে লেখা। উত্তরকাশীর গৈরিক গঙ্গা ঋষিকেশের স্বচ্ছ তরুণীটির চেয়ে বহুগুণ বেশি চঞ্চলা। বরকট থেকে ধরাসু, ধরাসু থেকে ভাগীরথীকে ধরে ফেলল উত্তরকাশী। ডুন্ডার পর মাতলি গ্রামের সমস্ত সৈন্য শিবির সত্ত্বেও ভাগীরথী তীরের অসহ্য সৌন্দর্য নষ্ট করতে পারেনি। উত্তরকাশীর টুরিস্ট লজে একটা বাজে ঘর পেলুম। বাজারের মধ্যে বাস স্টেশনের গায়েই টুরিস্ট লজ। জায়গাটির নিসর্গ শোভার মূল্য শূন্য, কিন্তু সুবিধে অনেক। যারা বাসের যাত্রী তাদের হাঁটতে হবে না। উখিমঠের দিকে রাস্তাটা যত উঠে যাচ্ছে, গঙ্গার তীরে একের পর এক সাধুর আশ্রম। পুরাণের গল্পে এই উখিমঠেই উষা অনিরুদ্ধর ভালোবাসা গড়ে উঠেছিল। অনেক বয়স্ক বাঙালি যাত্রী দেখলুম যে যার গুরুদেবের আশ্রমে বেড়াতে এসেছেন। উত্তরকাশী তাদের গন্তব্য, 4 ধাম নয়। একজন সাধুকে বিশ্বনাথের মন্দিরের পথ জিজ্ঞেস করলুম। তিনি ইংরেজিতে উত্তর দিলেন। নিজেই কামাখ্যা থেকে এসেছেন, অসমিয়া, উত্তরকাশী চেনেন না। উত্তরকাশীতেও বিশ্বনাথ মন্দির আছে। আমরা গেলাম মিস্টার মুখার্জির নামে পুজো দিতে। মিসেস মুখার্জি ভার দিয়েছেন। বিশ্বনাথ মন্দিরটি ভেঙে গিয়েছে, পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বেশ শান্তিপূর্ণ, অনাড়ম্বর, জনমানবহীন, ধূপ ধুনো ফুলের গন্ধওয়ালা বড় উঠোন, ইঁদারা, বেলগাছ, টগর ফুল, করবী ফুলের গাছ। ভারী সুন্দর, অতি সাধারণ। না আছে ইতিহাসের গৌরব, না শিল্পের দম্ভ, কেবল দেবতাটুকুই তার সর্বস্ব। আমি মন্দিরের মধ্যে যাচ্ছি না। রঞ্জনকে বললুম, যা, পুজোটা তুই দিয়ে আয়। এক বৃদ্ধা সিঁড়িতে বসেছিলেন। বললেন, বেটি কোথা থেকে আসছো, যাবে কোথায়?
চার ধাম যাত্রী শুনে বলল, গোমুখ যেও না যেন, খুব কষ্ট হবে। আমার নাতি কালই ফিরেছে, পা ফুলে নীল, প্রচণ্ড বরফে পা জমে ঘা হয়ে গেছে। বেটি গোমুখ নাহি জানা। এবার ওদিকে যাও, সংকট মোচনের মন্দিরে পুজো দিয়ে এসো, তার কাছে যা চাইবে তাই মিলবে। ওদিকে যে আরেকটাও মন্দির আছে বুঝিনি, ভিতরে গিয়ে দেখি মস্ত হনুমান মন্দির, সংকট মোচনের মন্ত্র লেখা দেওয়ালে। কাশিতেও সংকট মোচনের মন্দির দেখেছি নৌকো থেকে নেমে, ভারী সুন্দর সে মন্দির। বিশ্বনাথ মন্দির থেকে বেরোতে যাব, দেখি সেই দেওঘরের বাবাজি ঢুকছেন, সঙ্গে চারজন সোয়েটার ট্রাউজার পরিহিত যুবক বাঙালি চালা। এই যে দেওঘরের বাবাজি, মস্তিষ্ক কিছু ভাববার আগেই আমার জিভ কাজ করে। কবে এলেন? আজই, বলেই বাবাজি চলে যাচ্ছিলেন। আমি আবার চেপে ধরি, গঙ্গোত্রীতে কি যাচ্ছেন? কেদার, বদ্রী? নিশ্চয়ই। আপনারা? আমি তো ভাবছি ফিরে যাব কি না, সোজা বদ্রীনাথ হয়ে বাড়ি। যমুনেত্রীতে বড্ড কষ্ট হয়েছে। অবাক হয়ে বাবাজি বললেন, সে কি, ফিরে যাবেন কেন? গঙ্গোত্রীতে কোনো কষ্ট নেই, পুরো রাস্তা বাস পাবেন। মাঝে 3 কিলোমিটার কিছুতেই বাঘ মানাতে পারেনি, সেইটুকুই হাঁটা, কষ্ট হয় না। আর কেদার না গিয়ে যাত্রা কখনো সম্পূর্ণ হয়? কেদারের পথ যমুনোত্রীর চেয়ে ভালো। বেরিয়ে পড়ুন তো ভগবানের নাম করে, কিছু হবে না, ঠিকই পেরে যাবেন, বলেই তিনি পালালেন। সন্ধ্যাবেলায় তারপর গঙ্গার একটি বাঁধের ওপর বসে চা, ডালমুট, বিস্কুট খাচ্ছিল। সুরত সিং একটা সময় সিঁড়ি দিয়ে নেমে গিয়ে গেলাসে করে জল এনে হাতে দিল। গঙ্গামাই, স্বচ্ছ, তুহিন শীতল, চোখে মুখে মাথায় দিলাম। বাঁধের নিচে বড় বড় পাথরে ঘুরে ঘুরে যে উদ্দাম উত্তাল জলস্রোত ছুটছে, তার রং কিন্তু গেরুয়া। সূর্যের অস্তগমনটি দেখা হলো না, পাহাড়ের পিছনে ঘটে গেল। জলের রঙে তার ছায়া ধরা পড়ল এইমাত্র, যেন তাম্রপত্রের মতো আকাশ আর গঙ্গা। 37। মরণ বলে আমি তোমার জীবন তরিবাই। রাত্রে দেখি টুরিস্ট লজে একদল বঙ্গ সন্তান। যমুনোত্রীতে এদের সঙ্গেই দেখা হয়েছিল। কবে এলেন, কোথায় যাচ্ছেন ইত্যাদির পরেই তাঁরা বললেন, জানেন তো সেদিন কি কাণ্ডটা হলো? আপনারা তো অনেক আগেই চলে এলেন। বৃষ্টিতে পথের সে কি অবস্থা! মহোৎসাহে এক মহিলা বললেন, অ্যাক্সিডেন্ট, বিরাট অ্যাক্সিডেন্ট। সেই তো বৃষ্টি শুরু হলো, আমাদের ফিরতে রাত্রি হয়ে গেল। বেশ অন্ধকার, কি কষ্টেই যে ফিরেছি। তারই মধ্যে একজন পাঞ্জাবি মহিলা ঘোড়া শুদ্ধ সহিষ শুদ্ধ খাদের মধ্যেই পড়ে গেছেন। আমি তাকে দেখিনি, তবে দুটো ছোট ছোট ছেলে বুড়িকে খুঁজছিল দেখলাম। তাদের নাকি ঠাকুমা, তাতেই জানলুম। কি কেলেঙ্কারি ভাবুন, পর পর 2 দিন। আগের দিনে একটা বাচ্চা মেয়ে গেছে, এদিন গেল ফের এই মহিলা। তা বয়স যথেষ্টই হয়েছিল শুনলাম। ভালোই গেছে, উত্তরাখণ্ডে মরলে নিশ্চিত স্বর্গবাস। সঙ্গে নাকি ছেলেও আছে। পাছে পিকলো শুনতে পায় আমি খবরটা চেপে গেলুম। এমন জানলে কখনো আসতুম না। মরব, আমি এই যাত্রায় নিশ্চয়ই মরব। আমার ছেলে, আমার থলে। এখন তো আমরা পর্বত শিখরে নেই, তবে বুকের মধ্যে এত অসম্ভব চাপ লাগছে কেন? এই কি উচিত? হে বিরাট উদার হিমালয়, একটি কচি প্রাণ, একটি দরিদ্র প্রাণ, একটি ভীরু প্রাণ কেড়ে নিয়ে তোমার কি উপকারটা হলো? থাক, তীর্থে তীর্থে বৃথা ভ্রমণে আর যাব না। মন তো কেবলই ধাক্কা খাচ্ছে। লোভী যমুনা, তোমাকে মা বলে ডাকবো না। ম্যাগনেটিক ফিল্ড। তবুও খেতে গেলাম ক্যান্টিনে, পিকোকে না নিয়েই। ও শুনেছে কিনা বুঝছি না। শুয়ে পড়েছে, বলছে মাথা ধরে আছে। রুটি, ভিন্ডিকা সবজি,
ডাল ফ্রাইয়ের চিরাচরিত খানা অর্ডার দিয়ে বসে আছে। ওদিকে টেবিলের দুটি মার্কিন যুবতী তর্ক করছে, পরনে সালোয়ার কামিজ, কিন্তু হিপি বলে মনে হয় না। খাওয়া শেষ করে ওদের কাছে গিয়ে বসলুম। অস্টিন আর হান্না ওদের নাম। আমেরিকার মধ্য পশ্চিম থেকে এসেছে। অস্টিন কাজ করত প্যান আমে, সে কুমারী। প্যান আমে ছাঁটাই হয়েছে। হয় 18 মাস দেশ বিদেশে ঘুরে বেড়ানোর দুটি টিকিট, নয়তো কিছু টাকা ওদের ক্ষতিপূরণ দিচ্ছিল। ও নিয়েছে দুটি টিকিট। 2 বোনে বেরিয়েছে। হান্না আর্টিস্ট, বিয়ে করেছে 6-7 বছর। স্বামী জাপানি ছাত্র। সে শুধুই নামে মাত্র অধ্যয়ন করে যাচ্ছে। পড়াশোনা আর শেষই হচ্ছে না। চাকরি বাকরিও করে না, কিছুই করে না। হান্না এবারে ডিভোর্স চেয়েছে, তাতে সে রাজি নয়। তাহলে আমেরিকার ভিসা নিয়ে গণ্ডগোল হবে। খাবেই বা কি? ওর তো কোনো উপার্জন নেই। তাই হান্না ছুটিতে বেরিয়েছে। ঘোর ঈশ্বর বিশ্বাসী। হান্না হিন্দু, নানান বিভূতিতেও সে বিশ্বাস করে। মার্কিন দেশেই হিন্দু গুরুজি পেয়ে গেছে সে, সেখানেই সে হিন্দু হয়েছে। কিন্তু তার জাপানি স্বামী হিন্দু হয়নি, সে বৌদ্ধও নয়, সে ক্যাথলিক। ক্যাথলিকরা ডিভোর্স দেয় না। জাপানি ক্যাথলিক তো আরও খারাপ। অস্টিন ঘোরতর মার্কিন যুবতী। হিন্দু খ্রিশ্চান সে কিছুই নয়, ধর্মকে সে সঙ্গম করে। কিন্তু অস্টিন ডিভোর্স পছন্দ করে না। আমি চাই সংসার, সন্তান, স্টেবিলিটি। এমন একজন পাত্র চাই যে বেশি ব্রিলিয়ান্ট নয়, নেহাত সাধারণ, সৎ, বুদ্ধিমান। তার জীবনে আমিই হব সবার আগে, প্রধান মানুষ, নাম্বার 1 ইন হিজ লাইফ। ডোন্ট ইউ ওয়ান্ট টু বি নাম্বার 1 ইন সামওয়ানস লাইফ? অন্তরের কানে ঘণ্টার ধ্বনির মতো আজও লেগে আছে অস্টিনের হঠাৎ ঝরিয়ে দেওয়া কঠিন সত্যের আরতিটুকু। কে চায় না, কে না চায় জগতে আর একজন মানুষের জীবনে সবার আগে আসতে, প্রথম নামটি হয়ে ওঠার মহা সৌভাগ্য অর্জন করতে? সন্তানের মা হলে অবশ্য কিছুদিনের জন্য এই সৌভাগ্য ঘটিয়ে দেয় প্রকৃতি, কিন্তু ওই কিছুদিনের জন্য। তারপর সন্তানের জীবনে প্রথম নামটির অন্য কিছুর হয়, অন্য কারোর। আমি বাবু স্বামী ত্যাগ করতে পারতাম না হান্নার মতো। ছেলেটার দোষ তো কিছু নেই, কেবল বোরিং হয়ে গেছে। তার বেলায় হিন্দু আনা কোথায় গেল? হিন্দুরা কি স্বামীকে ত্যাগ করতে বলে? অস্টিন তেরছা চোখে দিদিকে শাসায়। আর্টিস্ট দিদিটি পরমা সুন্দরী, দীর্ঘ পিলাব লতানে শরীরে, উদাস দুটি বড় বড় নীল ফুলের মতো চোখ সপল্লবে ফুটে রয়েছে। আমি স্বামী সন্তান নিয়ে সংসার করতে চাই, এদিকে বরই খুঁজে পাই না। হান্না সন্ন্যাস নিতে চায়, সংসার ও 2 চোখের বিষ, অথচ ওরই ঘরে স্বামী আছে। দেখো তো মজাটা। তা তুমিই হান্নার স্বামীকে বিয়ে করে ফেলতে পারো। এটা অবশ্য স্ট্রাইক করেনি আগে। আমার আবার ওসব জাপানি টাপানির প্রতি প্রণয় নেই কি না। আমি অল আমেরিকান মেয়ে, অল আমেরিকান ছেলের কথাই ভাবি। এইবার এটা ভেবে দেখতে হবে। অবশ্য হান্নার বরকেও আমি ঠিকই চাকরি করিয়ে ছাড়তুম, সে যদি বেটা আমার বর হতো। আনন্দময়ী মাকে চেনো? হান্না হঠাৎ বলল। আলাপ হয়েছিল, কেন বলো তো? ওর ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টির ক্ষমতার কথা জানো? ঠিক বুঝলাম না। ওর সমাধিস্থলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। আমরা কিছুতেই সরে আসতে পারছিলাম না। পা দুটো যেন কেউ জোর করে আটকে রেখেছিল মাটিতে। আমি আবার যেতে চাই কনখলে, ওখানে থাকতে চাই। মা আনন্দময়ীকে তুমি দেখেছ? তুমি কি ভাগ্যবতী। ওদের ডাক্তার ত্রিগুণা সেনের ঠিকানা দিয়ে বললুম, কনখলে কোনো দরকার হলে যোগাযোগ করতে পারো। 39 জাট গুর্জর গাড়োয়ালি, উত্তরকাশী থেকে সোজা হিমালয়ের শিখর অভিমুখে। লঙ্কা চটির পথ, কিন্তু হনুমান চটির মতো নয়। নওগাঁ বরকট হয়ে রাস্তাটি যমুনোত্রীর পর্বতের পায়ের কাছে পৌঁছে দেয় আমাদের। ভাটোয়ারি গাঙ্গনাইনি হয়ে লঙ্কা চটিতে পৌঁছে দেওয়া পথটি তার চেয়ে অনেক বেশি সুন্দর। এ পথে গ্রাম, বন, ঝর্ণা, নদী সবই ঢের বেশি বেশি, এবং স্নো ভিউ। পথের একপাশে প্রবল কলোচ্ছ্বাসে গভীর খাদ কেটে ভাগীরথী বয়ে যাচ্ছেন। পিকোলো বলল, মা, ফেনিল ধপধপে জল ছুটে যাচ্ছে,
মনে হচ্ছে যেন হিমালয়ের সাদা ভেড়ার পাল যাচ্ছে, তাই না? সত্যি, যখন জাঠেরা 300-400 ধপধপে ভেড়া নিয়ে মোটর রাস্তা দিয়ে যায়, সঙ্গে নেকড়ে বাঘের মতো কুকুর, তখন পথটাকে এমনই উন্মত্ত কল্লোলিত তটিনীর মতোই দেখায় বটে। অবশ্য নদীর নাম এখন ভাগীরথী। দেবপ্রয়াগে পৌঁছে অলকানন্দার সঙ্গে মিলন হবার পর তার নাম হবে গঙ্গা। গঙ্গার নাম কি একটা? যা আদুরে মেয়ে আমাদের! পাহাড়ের গায়ে গায়ে লুকানো আর খোলামেলা হাজারটা গাড়োয়ালি গ্রাম। প্রায় পাহাড়ে সিঁড়ির মতো জমি কেটে কেটে নানা রকম শস্য চাষ হচ্ছে। টেরাসড শস্যক্ষেত্র। ভাগীরথী স্রোতকে বেঁধে ফেলে তৈরি হয়েছে মানেরি বাঁধ। এখনো কাজ চলছে। তার ফলেই হয়তো দেখতে পেয়েছি ভাগীরথীতে চওড়া বিস্তীর্ণ চড়ার পর চড়া ভেসে উঠেছে। মানেরি হাইড্রো প্রজেক্ট পার হয়ে রাস্তা চলল। প্রজেক্টের ভিড়ভাট্টা ভরা কলোনি পেরিয়েই দেখি এক বিরাট মহিষের মৃতদেহ পথের আধখানা জুড়ে। সেখানে শকুনিদের মেলা। দুর্গন্ধের রেশ চলন্ত গাড়িতেও ঢুকে এলো। এত কাছে এতগুলি মানুষের বাস, তারা এই দূষিত পরিবেশে কাজ করছে। সারা দিন বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে মিলিটারির, গঙ্গোত্রী বর্ডার ফোর্সের দ্বারা প্রোটেক্টেড এরিয়া। মৃত পশুটার একটাও গতি হচ্ছে না। জাতীয় চরিত্র এখানে সুস্পষ্ট। এখন এত শীতেও যখন পচন ধরেছে, তখন বেশ কয়েকদিনের ব্যাপার নিশ্চয়। তখন বুঝিনি যে দুদিন পরে গঙ্গোত্রী থেকে ফেরার সময়ও আবার সেই মৃত মহিষ, সেই তৃপ্ত শকুনিরা আমাদের স্বাগত জানাবে উত্তর কাশীতে, আরও তীব্র উৎকট পচনের গন্ধে। অথচ বিজ্ঞানী এখানে দেবতা এই মানেরিতে। এ তো যমুনোত্রী তীর্থের পর্বত শিখরে তুষার নদী নয়। এই আমাদের জাতীয় চরিত্র। পাবলিক হেলথ বিষয়ে পরিপূর্ণ অচেতনতা এবং সর্ববিষয়ে দীর্ঘসূত্রিতা। এখানে কে জানে, হয়তো জাতপাতের ব্যাপারও আছে। মৃত পশু সরানোর যোগ্য জাতের কেউই হয়তো এদিকে বাস করে না। অতএব থাকুক পড়ে। মানেরি পার হয়ে ভাটওয়ারি, তারপরে গাংনানি। আশ্চর্য দুধ সমুদ্রের মতো কল্লোলিত পাহাড়ি ভেড়ার আর ছাগলের মাঝে মাঝেই রাস্তা বন্ধ করে দিচ্ছে। কি সুন্দর দেখতে! এত দেশ দেখেছি, অনেক রকমের গরু ভেড়া দেখা আছে। আমেরিকা তো তার ক্যাটেল সম্পদের গর্বে মাটিতে পা ফেলে না, কিন্তু এমন হিমালয়ের ছাগলের মতো সুন্দর ছাগল আমি কখনো দেখিনি। ধপধপে সিল্কের মতো দীর্ঘ লোমে ঢাকা শরীর, গোলাপি খরগোশের মতো চোখ, দেখে লজ্জা হয়েছিল। এই জিনিস আমি কেটে কুটে রেঁধে বেড়ে খাই। আমার মনে হলো আর মাংস খাবো না। যা, এত সুন্দর জীবকে মেরে ফেলি। কিন্তু এই সদিচ্ছা রাখতে পারিনি। রসনা হৃদয়ের চেয়ে প্রবল। এখানকার ভেড়াও বড় রূপবান, লাবণ্যময় প্রাণী। স্কটল্যান্ডের সবুজ পাহাড়ে চড়ে বেড়ানো ভেড়াদের স্বাস্থ্য ঈর্ষণীয়, কিন্তু এত রূপ তাদেরও নেই। প্রায়ই গাড়ি থেমে থাকছে। 2-3টি রাখাল ছেলে 200-300 ছাগল ভেড়া নিয়ে চড়াতে যাচ্ছে। ধপধপে সাদা ছাগলগুলোর দীর্ঘ লোমে ভরা শরীর। জাট, সব জাট, কেউ গাড়োয়ালি নয়, বলে সুরত সিং। জাঠেরা জানোয়ার পোষে আর কসাইয়ের কাছে বেচে দেয়। এই সব নিয়ে যাচ্ছে মিলিটারি ক্যাম্পে বেচবে। গাড়োয়ালবাসীরা জাটদের খুব ভালো চোখে দেখে বলে মনে হয় না। গাড়োয়ালিরা কি করে? চাষবাস করে। ভেড়াও অবশ্য পোষে, পশম বানায়। ছাগলও যে পোষে না তা নয়, তবে কেবল দুধ খাবার জন্য, কসাইদের কাছে বেচবার জন্য নয়। একসময় কিছু অদ্ভুত পুরনো নেপালি পাজামার মতো প্রচুর কুচি দেওয়া সালোয়ার, শার্ট, উড়নি পরা কিছু সুন্দরী গেল ঘোড়ায় চেপে, বেশ কিছু মালপত্র সমেত। ওরা কারা? জাট? না না, জাট হবে কেন? ওরা তো গুর্জর। মানে জাঠেরা যেমন পাহাড়ি নয়, তাদের নাক চোখ আলাদা। গুর্জররাও পাহাড়ি নয়, তারা সেই বহু দূর দেশের মানুষ। কাশ্মীরের ওপাশের উপত্যকার জঙ্গলি লোক। মুসলমান, মহিষ চড়ায়, দুধ বেচে। গুর্জররা মোটে গ্রামের ভেতরেই থাকে না। ওরা জাটদের মতো নয়। ওরা বনের মধ্যে বাস করে, তাঁবুতে।
जानवर लोगों को साथ रहता एक साथ। শীতে নিচের দিকে নামতে শুরু করে। জানোয়ারদের নিয়ে ঋষিকেশের সরকারি সংরক্ষিত অরণ্যে চলে যায়। অন্যান্য বনবাজারে জীবজন্তুরা নির্ভয় হতে পারে না। ইন্দর সিং। ভাটওয়ারির পর গাংনানির কিছু আগে অবশেষে একটা ছোট চায়ের দোকান দেখা গেল। গাড়ি থামিয়ে নামলুম। সকালবেলায় বেরিয়ে পড়েছি, চা পর্যন্ত না খেয়ে। ছোট্ট কাঠের ঘরে কাঠের উনুন জ্বলছে। একজন বৃদ্ধ গাড়োয়ালি চা তৈরি করছে। আমি আর সুরত সিং ঘরের মধ্যে বসলুম। ছোটরা বাইরের পাথরের ওপরে বসে ভাগীরথীর শোভা নিরীক্ষণ করছে। ঘরটা ছোট্ট, একদিকে কাঠ কুঠো জমা করা, অন্যদিকে পাটাতনে বসে আছে ইন্দর সিং। তাকের ওপর ডিম, বিস্কুট, ছোট্ট ছোট্ট পাউরুটি, চা, চিনি। দুটো বেঞ্চি পাতা, একটাতে আমি, অন্যটায় সুরত সিং। সুখ দুঃখের কথা হচ্ছে দুই পাহাড়ি বৃদ্ধে। ইন্দর সিংদের গ্রামের জাট গাড়োয়ালি জল চল একটু আধটু থাকলেও বিয়ে থা একেবারেই হয় না। গুর্জরদের সঙ্গে জলচলও নেই। গুর্জররা তো কোনো গ্রামেরই বাসিন্দা নয়। গ্রীষ্মে থাকে গঙ্গোত্রীরও পিছনে গহন বনে, শীতে নেমে যায় সেই ঋষিকেশের জঙ্গলে। জঙ্গলি আদমি সব। ওদের সঙ্গে জলচল থাকবে কি করে? ওরা না জানে রাঁধতে ঝুবড়ির মতো বানিয়ে কি তাঁবু খাটিয়ে মাথা গুঁজে থাকে, না জানে চাষবাস করতে, না জানে রাঁধতে পারতে। পোড়া রুটি, পোড়া মাংস খায়। মেয়েরা পর্যন্ত যেখানে সেখানে আগুন জ্বেলে রাঁধতে বসে যায়। রান্নাঘরের আব্রুও নেই। ওরা জাতা। পাহাড়িরা নিজেদের জাত নিয়ে দেখলাম খুবই গর্বিত। বিষ্ণুই হোক বা ছেত্রী হোক, ওরাই পাহাড়ি যোদ্ধার জাত, রাজপুতের জাত। আর জাটরা জানবার পাল্লেওয়ালা জাত। আর গুর্জর তো জঙ্গলি লোক। ঝকঝকে স্টিলের গ্লাসে ভর্তি চমৎকার দুধ চা এলো। রুমালে জড়িয়ে গ্লাস ধরতে হলো। ছোট্ট খাট্ট ফোকলা দাঁত, ছানি পড়া চোখে, কুলুর টুপি মাথায় ইন্দর সিং বারবার বলল, আমার এখানে তো যাত্রীরা কেউ থাকবে না। কই নেই রুখতা। সবাই সামনে দিয়ে চলে যায়। বাস যায়, ট্রাক যায়, মোটর যায়, কেউ কোনো দিন থামেনি। আজ পর্যন্ত নয়, তোমরাই প্রথম। যাত্রীরা সবাই ভাটওয়ারি বা গাংনানিতে চা খায়। এত গাড়ি যায়, আমি কেবলই ভাবি কে থামবে? কেউ কি থামবে না? আমার কত ভাগ্য যে আজ তোমরা থামলে। সারা জীবনই এটার কথা কল্পনা করেছি। চায়ের দাম নিল 50, 10 পয়সা কম। কারা এই দোকানে আসে? কেবল পাহাড়ি রাখালরাই। আমি ইন্দরকে কথা দিলুম ফেরার পথেও নামব, চা খেয়ে যাব ইন্দর সিংয়ের দোকানে। তার নাতিরা এখন ভেড়া চড়াচ্ছে, ওই 3-4টে যা আছে সেইগুলোই আর কি। আর ছেলেরা খেতে চাষবাস করছে। বুদ্ধা হয়েছে ঠাকুরদা, তাই এখানে চায়ের দোকান খুলে চুপচাপ বসে থাকে। যথা লাভ। গঙ্গোত্রী গিয়েছ ইন্দর সিং? কখনো গঙ্গোত্রী গিয়েছ? না, कैसे জানা, গরিব আদমি। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল হে পূর্ণ তব চরণের কাছে এই ভ্রমণ কাহিনীটির 4র্থ পর্ব। পরবর্তী পর্ব আগামীকালই আসবে। যদি ভালো লাগে আমার ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজে গেলে পাবেন নানা স্বাদের গল্প আপনাদেরই জন্য অপেক্ষা করছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও না করে থাকলে সাবস্ক্রাইব করুন, তাতে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন গল্প শোনাতে পারি আপনাদের। তাহলে আজকে বিদায় নিলাম। নমস্কার।